আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রাজা গল্পে 4 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। নিচে নেমে আসতে দাদির সঙ্গে দেখা হলো দুজনের। সকিনা বেগম তাসবিহ পাঠ করছেন আর ড্রয়িং রুম জুড়ে হাঁটছেন। এটা ওনার নিত্যদিনের অভ্যাস। ফজরের নামাজ আদায় করে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুম জুড়ে হাঁটাহাঁটি আর তাসবিহ পাঠ করেন। খাওয়া দাওয়ার পর কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে প্রার্থনা। এমন সময় তার ফোনটা উচ্চ শব্দে বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো লেখাটি জলজল করছে। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ভেসে এলো রেহান মোল্লার কণ্ঠস্বর। প্রার্থনা হাসি মুখে সালাম দিয়ে উত্তর দিয়ে বলল, ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কি করছিস? কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। নাস্তা করেছিস? হ্যাঁ। তুমি? মাত্র ঘুম থেকে উঠলাম, এজন্য কণ্ঠস্বর এমন শোনাচ্ছে। আচ্ছা, দেখে শুনে যাস। আচ্ছা, রাখছি তাহলে। তুমি ভালো থেকো। মিস ইউ কলিজা। আমিও তোমাকে খুব ভীষণ মিস করি ভাইয়া। এই তো আর কয়েকটা মাস, তারপর থেকেই বাড়িতেই থাকবো। আচ্ছা রাখি, ফ্রেশ হয়ে নাস্তা কর। আচ্ছা। ফোন রেখে হিজাব বাড়া শেষ করে ব্যাগ কাঁধে নিল। তোমাকে মেসেজ করতে করতে বের হলো রুম থেকে। এর মধ্যে পেরিয়ে গেল আরো 1 সপ্তাহ। রাতে খাবার খেয়ে বাড়ির সকলের সঙ্গে সোফায় বসে প্রার্থনা। তার পাশে থাকা ফোনে মেসেজ নোটিফিকেশন বেজে উঠল একবার। স্ক্রিনে তাকিয়ে দেখলো অপরিচিত নাম্বার থেকে মেসেজ, কেউ সালাম পাঠিয়েছে। ব্রু কুঁচকে গেল তার। তাকিয়ে থাকার মধ্যেই স্ক্রিনে আলো নিভে গেল। পাওয়ার বাটন চাপতেই কল এলো রেহানের। বোনের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি দিনে কয়েকবার কল করেন রেহান। কল রিসিভ করে মুখের সামনে ধরতে রেহানার হাসি মুখে স্ক্রিন ভেসে উঠল। বোনের সঙ্গে কথা শেষ করে বাবা সহ বাকিদের সঙ্গেও বলল। ঘড়ির কাঁটা রাত 9টার ঘর পার হতেই সোফা সেরে নিজের রুমের দিকে হাঁটা দিল প্রার্থনা। ঘুমে তার চোখ জোড়া ছোট ছোট হয়ে গিয়েছে। হঠাৎ স্মরণ হলো মেসেজটার কথা। মেসেজ বক্স ওপেন করে মেসেজটা দেখলো। তার সিম কার্ডে ব্যালেন্স নেই, কোনো মেসেজও নেই যে রিপ্লাই করবে। আর রিপ্লাই দিতে বয়ে গিয়েছে তার। নাম্বারটার দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে পড়লো সেই যুবকের কথা। তাড়াহুড়া করে কল লিস্টে চেক করতে দেখলো এই যুবকটারই নাম্বার। বজ্জাত বেটা, আজকে আবার মেসেজ দিচ্ছে কেন? প্রার্থনার ভাবনার মাঝে আবার মেসেজ এলো। কেমন আছেন ম্যাডাম? প্রার্থনা মেসেজ সেন্ড করে রেখে দিল। দরজা লাগিয়ে ফ্রেশ হয়ে এসে দেখলো হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে এবার। রেগে আছেন ম্যাডাম? লাইট নিভিয়ে বিছানায় শুয়ে মেসেজের রিপ্লাই দিও প্রার্থনা। আজকেও কি বন্ধুদের খপ্পরে পড়ে মেসেজ দিচ্ছে নাকি? সঙ্গে সঙ্গে মেসেজ সিন হলো আর রিপ্লাই হলো একদম না। প্রার্থনা কপালের গাঢ় ভাঁজ ফেলে লিখলো, তাহলে আমার সবকিছু এলোমেলো লাগছে। যেমন পড়াশোনায় মন বসছে না, খেতে ইচ্ছা করছে না, ঘুম আসে না, সবসময় অস্থির লাগে, বুকের ভিতর ছটফট করে। তো আমি কি করতে পারি? তুমি কি জাদু জানো? মেসেজটা দেখে কয়েক সেকেন্ডের জন্য শ্বাস আটকে রইল প্রার্থনার। আপনি থেকে সোজা তুমি কথা বলছো না কেন? জাদু জানলে কি হয়েছে? জাদু করেছো আমার ওপর? মানে তুমি জাদু করেছো আমার ওপর? তোমার কণ্ঠ শোনার জন্য আমার মন ছটফট করছে। তোমার কথা স্মরণ হলে হৃদস্পন্দন বেড়ে যায়। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। প্রার্থনার দাঁত কিরমির করে লেখলো, মাথা খারাপ হয়েছে নাকি আপনার? তোমার জন্য ফ্ল্যাট করছেন? আমি যা বলছি তাকে ফ্ল্যাট বলে? হ্যাঁ, তাহলে কি করছি? আপনি আমার ভাইয়াকে চিনেন না? তোমার বাসার অ্যাড্রেস দাও, গিয়ে সাক্ষাৎ করে আসি। মেসেজটা পড়ে প্রার্থনা দাঁতে দাঁত পিষল। সে কি তার ভাইয়ের সঙ্গে সাক্ষাতের কথা বলেছে? গজগজ করতে করতে লিখলো, আসুন একবার, আপনার জিপ টেনে ছিঁড়ে ফেলবে আমার ভাইয়া। অ্যাড্রেস দাও, না দিলে যাব কিভাবে? আপনি আর মেসেজ দিবেন না আমাকে, অসভ্য লোক। পাওয়ার বাটন চেপে ফোন রেখে দিল প্রার্থনা। সাপের মতো ফুসফুস করতে করতে বকবক করতে লাগলো ছেলেটাকে। মিনিট 2 পর ফোন কেঁপে উঠলো শব্দ করে। হাতে নিয়ে দেখলো ছেলেটার মেসেজ ঠান্ডা হয়েছে এখন। প্রার্থনা কিছুক্ষণ পর রিপ্লাই দিল। না, সঙ্গে সঙ্গে সিন হলো রিপ্লাইয়ের। কি করলে ঠান্ডা হবে? আপনি আর মেসেজ না দিলে একবার কল দেই কেন? তোমার বয়স শুনবো? জীবনেও না একবার। না, আর মেসেজ দিবেন না, দিলে খবর আছে আপনার। ফোনটা ফ্লাইট মোডে দিয়ে রেখে দিল প্রার্থনা। খচ্চর বেটা, মাফ চাওয়ার পরেও ভেবেছিলাম ভদ্র সভ্য। গায়ে কাঁথা জড়িয়ে কোলবালিশ জড়িয়ে ধরলো। এখন একটা শান্তির ঘুম দিবে সে। অপরিচিত ছেলের সঙ্গে আজাইরা লুৎফুত আলাপ করার মতো
ইচ্ছা বা ধৈর্য কোনোটাই তার নেই। সন্ধ্যা 6টা নাগাদ সরকার বাড়িতে এলো তুবা। সোফায় জিসানকে শুয়ে থাকতে দেখে কিঞ্চি অবাক হলো সে। এই ছেলে এবার দ্রুত বাড়িতে এসেছে কেন? সখিনা বেগম তুবাকে দেখে বললেন, কিরে মূর্তির মতো খাড়া হয়ে আসিস কেন? দাদির কথা শুনে ঘাড় উঁচু করে তাকালো জিসান। তুবা জিসানের দিক থেকে মুখ ফিরিয়ে দাদির দিকে তাকালো, বলল, জিসান ভাই আর কি হয়েছে দাদি? দাদি সরল কণ্ঠে বলল, আর বলিস না, কি সব সাতার মাথা খাইছে, খাওয়ার পর পেট খারাপ হইয়া গিয়েছে। গতকাল থেকে টয়লেট আর বিছানা দৌড়াদৌড়ি করতেছে। বাড়িতে আইসাও অনেকবার হাঁকছে। এখন এইখানে আইসা নেতায় শুয়ে আছে। প্রার্থনা এগিয়ে আসতে আসতে বলল, হাঁকতে হাঁকতে ভাইয়া দুর্বল হয়ে পড়েছে, অনেক শুকিয়েও গিয়েছে দুদিনে। এখন হাগা পেলে একা একা ওয়াশরুম পর্যন্ত যেতে পারবে না বোধ হয়। ভাইয়া আর যাই করো, ড্রয়িং রুমে কাজ সেরে ফেলো না কিন্তু। দাদির কথা শুনে তোবা কোনো রকমে নিজের হাসি আটকে রাখলো প্রার্থনার কথা শুনে। আর আটকাতে পারেনি, ফিক করে হেসে উঠেছে মেয়েটা। প্রার্থনাও ঠোঁট চেপে হাসছে। জিসান দাঁত কিরমির করে শোয়া থেকে উঠে বসলো, আঙুল তুলে বলল, আর একটা উল্টাপাল্টা কথা বললে তোর খবর আছে কিন্তু। প্রার্থনা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কি করবে? আজে বাজে জিনিস গিলে হাগা তো ডাইরেক্ট বানিয়ে দিয়েছ। এখন বেশি পক পক না করে চুপ করে থাকো, নয়তো কথার প্রেসারে অটো বেরিয়ে যাবে। বাকিটুকু বলতে পারলো না প্রার্থনা। সোফা থেকে কুশন ছুঁড়ে মেরেছে জিসান, আর সেটা এসে প্রার্থনার মুখে লেগেছে। প্রার্থনা আবার কিছু বলতে নিলেও আরেকটা কুশন এসে তার মাথায় লাগলো। জিসান রাগে ফুঁসছে। তোবার সামনে তার প্র্যাকটিস আর রইল না। এমন একটা বোন থাকলে শত্রুর কি প্রয়োজন? তোবা এখনো হাসছে। জিসান তার দিকে তাকিয়ে দাঁত পিষে বলল, এই শালা শয়তানি, চুপ করবি নাকি মাথা ফাটিয়ে দেব? তোবা হাসতে হাসতে সিঁড়ির দিকে এগালো প্রার্থনার হাত টেনে দিয়ে। জিসান সোফায় বসে পড়ল। তার শরীর খারাপ লাগছে। গত পরশু রাতে স্ট্রিট ফুড খেয়েছিল। মাঝরাত থেকেই পাতলা পায়খানা, ওষুধ খেয়েও ঠিক হচ্ছে না। গতকাল থেকে আবার দুম জ্বর। এই অসুস্থ শরীর নিয়ে হলেও থাকেনি তার। বাড়িতে চলে এসেছে। প্রার্থনা কলেজ থেকে ফিরে তাকে দেখে আর তার হাগার কথা শুনে তখনই খেপে গিয়েছে কতক্ষণ। এখন আবার উল্টাপাল্টা কথা বলে গেল। সে ছুটাছুটি করতে পারছে না বলে, নয়তো প্রার্থনার খবর ছিল আজ। দুর্বল শরীরটা আবার এলিয়ে দিল সোফায়। তোবাকে নিয়ে নিজের রুমে চলে এলো প্রার্থনা। তোবা এখনো হাসছে। এই মেয়েটা এত হাসতে পারে যে একবার হাসতে শুরু করলে সহজে তার হাসি থামে না। হাসতে হাসতে চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। প্রার্থনা ফ্যান চালিয়ে বিছানায় বসে বলল, হাসি বন্ধ কর ভাই, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে এবার। তোবা বিছানায় বসে হাসতে হাসতে বলল, শোন কি হয়েছে আমাদের বাড়িতে। বড় ভাইয়া ছেলের হাগা পেয়েছে, কিন্তু সে বাড়ি কাউকে বলেনি তার হাগা পেয়েছে। সে বড় আম্মুর রুমে গিয়ে খেলছিল, হাগা পেয়েছে তাই খাটের নিচে চলে গিয়েছে। বড় আব্বু আসরের নামাজ আদায় করে এসে না জেনে তাকে সেভাবে কুলে তুলে জিজ্ঞাসা করেছে, তার প্যান্ট কোথায়? প্যান্ট ছাড়া নেংটু হয়ে ঘুরছো কেন? সে বলল যে প্যান্টটা খুলে হাগু করেছে। এর মধ্যে বড় আম্মু চেঁচাতে লাগলো, মুসি মুসি বলে। বড় আম্মু গিয়েছিল ছাদ থেকে কাপড় আনতে। এর মধ্যেই বারান্দায় এই অকাম করে বসেছে। রুমে গিয়ে পটি গন্ধ পায়। খুঁজতে খুঁজতে দেখে খাটের নিচে হলুদ পিয়ার পাড়া। ড্রয়িং রুমে এসে মুসিকে বড় আব্বুর কোলে রেখে জিজ্ঞাসা করলো, তাকে শুশু করিয়ে কোলে নিয়েছো কিনা? বড় আব্বু অবাক হয়ে বলল, কেন শুচু করা হয়নি? বলতে বলতে মুসিকে উঁচু করতেই দেখলো তার পাঞ্জাবিতে হলুদ রংটা ফুটে আছে। ভাই বিশ্বাস কর, পুরো ঘটনা শোনার পর হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খেয়েছি আমি। অল্পর জন্য আম্মুর হাতে ঝাড়ুর বাড়ি খাইনি। তবে হাসি যতটুকু কমেছিল, বাতিজের হাগার কাহিনী বলতে গিয়ে তার চেয়েও বেশি বেড়ে গিয়েছে। হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়লো কাত হয়ে। প্রার্থনাও হাসছে তার কথা শুনে। দুজনের হাসাহাসির মাঝে প্রার্থনার ফোনটা বেজে উঠল। প্রার্থনা তুবার পাশে শুয়ে আছে এখন। বিছানার ওপর থাকা ফোনটা হাতে নিয়ে দেখলো রেহান কল করেছে। ভালো মন্দ জিজ্ঞাসা করার পর রেহান বলল, তোর পাশে ওইটা কে? তুবা। বলতে বলতেই তুবার মুখের দিকে ফোন ঘুরিয়ে ধরলো প্রার্থনা। প্রথমে হকচেকো খেলো তুবা, তারপর ঠেলে সরিয়ে দিল প্রার্থনার হাতে। শোয়া থেকে উঠে দূরে সরে গেলে কিছুটা, কটমট করে তাকালো প্রার্থনার দিকে। প্রার্থনা ফোন ঠিক করে মুখের সামনে ধরতেই ওপাশ থেকে রেহান বলল, তোমার কপালে কি হয়েছে? কই কিছু না তো। বলতে বলতেই ঘাড় ঘুরিয়ে তোমার মুখের দিকে তাকালো। দেখলো সত্যি সত্যি তোমার কপালের ডান পাশে লাল হয়ে ফুলে আছে, মনে হচ্ছে মৌমাছি হুল ফুটিয়েছে। বাবা চোখ কিছুক্ষণ সঙ্গে মাথা ঢুকিয়ে গিয়েছিল। এতক্ষণ তো তোর নজরই এলো না এই দৃশ্য। তার ভাই এক নজর দেখেই কিভাবে লক্ষ্য করলো জন্য হলো প্রার্থনা। পর মুহূর্তেই খেয়াল হলো তুবা আজ এসেছিল লম্বা ঘুমটা টেনে, যার ফলে কপাল ঢেকেছিল তার নজরে আসেনি। বিছানা শোয়ার কারণে মাথা থেকে ওন্না সরে গিয়েছে, তাই সহজে রেহানের নজরে এসেছে। তোর কপালে কি হয়েছে? তুবা গুমরা মুখে বলল, মৌমাছি হুল ফুটিয়েছে। কিভাবে? বাড়ি যাওয়ার পথে মেহগনি গাছের একটা মৌমাছির চাক আছে না,
কে যেন ওইটাতে ঢিল ছুঁড়ে দিয়েছিল। ওইখান দিয়ে যাওয়ার সময় আমাকে পেয়ে বজ্জাত মৌমাছি আমাকে হুল ফুটিয়ে দিয়েছে। আল্লাহ, কি বলিস? ব্যথা করছে না? ওষুধ খেয়েছি, ব্যথা আবার করবে না, কিন্তু এখন ব্যথা কমে গিয়েছে। ওষুধ খাসনি? না, কেন? সামান্য মৌমাছির কামড় খেয়ে ওই ওষুধ খায়? জ্বর হলে ওষুধ খেতে ইচ্ছা করে না, আর এই সামান্য মৌমাছি কামড়ে ওষুধ খাবো? ফোনের ওপাশ থেকে রেহান গম্ভীর গলায় বলল, একটা কামড় খেয়ে ওর স্বাদ মিটেনি বোধ হয়। ওকে ধরে মৌমাছির চাকের ভিতরে ঢুকিয়ে দে প্রার্থনা। রেহানের কথা শুনে তোমার নাকের পাটা ফুলিয়ে ফেলল। সে কখন বলল একটা কামড় খেয়ে তার স্বাদ মিটেনি? বেটা গোমরা মুখ। অন্যদিকে ঘুরে বসে রইল সে। প্রার্থনা ভাইয়ের সঙ্গে কথা শেষ করে ফোন রেখে দিল। তোমার দিকে তাকিয়ে বলল, এভাবে মুখ নিয়ে বসে আসিস কেন? তোর ভাইকে আমার একদম পছন্দ না। প্রার্থনা কপালের বাস ফেলে বলল, তোর পছন্দ হলেই কি আর না হলেই কি? তুই তো আর আমার ভাইকে বিয়ে করিস নাই যে তোকে পছন্দ করতে হবে। প্রার্থনার কথা শুনে খেপে গেল তুবা। বিছানার ওপর থেকে বালিশ নিয়ে প্রার্থনাকে মারতে মারতে বলল, শয়তান, তোর ভাইয়াকে কেন বিয়ে করব আমি? দুনিয়ার কি ছেলের অভাব পড়েছে যে গোমরা মুখ হুতুম ভাইকে বিয়ে করতে হবে? প্রার্থনা তুবার হাতে বালিশ শক্ত করে ধরে ভীষণ নিয়ে বলল, এই বিড়ি, এমন খেপেছিস কেন? আমি তোর কথাই বলছি। তোকে কি সত্যি সত্যি আমার হ্যান্ডসাম ভাইয়ের বউ বানাবো নাকি? পাগলে ধরেছে নাকি আমাকে? প্রার্থনার কথা শুনে তুবা আরো খেপে গেল। বালিশ ছেড়ে দিয়ে ফুসফুস করতে করতে বলল, কি বলতে চাচ্ছিস তুই? তোর ভাই হ্যান্ডসাম আর আমি সুন্দর না? ওপর নিচ মাথা নাড়ল প্রার্থনা। তবুও নিজের ওন্নাটা ঠিক করতে করতে বলল, আর আসবই না তোদের বাড়িতে। তুবা ঘুরে হাঁটা ধরল। প্রার্থনা লাফিয়ে তুবাকে আটকালো, তবে ধস্তাধস্তি করতে করতে বলল, আমাকে ছাড়। আরে ভাই, রাগ করিস কেন? আমি তো এমনি এমনি বলেছি তুই অনেক সুন্দর আর কিউট। জিসান ভাইয়ের মতো ভালো একটা বর জুটবে তোর কপালে। প্রার্থনার সঙ্গে না পেরে বিছানায় বসে তুবা বলল, তোর ওই বজ্জাত ভাইয়ের মতো বর চাই না আমি। তাহলে আমার ভাইয়ের মতো বর চাস? একদম না। যার কম কথা বলে, হাসে না, সবসময় মুখটাকে পেঁচার মুখের মতো বানিয়ে রাখে, তাদের আমার একদম পছন্দ নয়। কি, আমার ভাইয়া পেঁচার মতো মুখ বানিয়ে রাখে? হ্যাঁ, তোর চোখে সমস্যা আছে, দ্রুত ডাক্তার দেখা। সমস্যা তোর ভাইয়ের মাথায় রয়েছে। তোর এমন কথা কেন মনে হচ্ছে? আমাকে মৌমাছির চাকের ভিতরে ঢুকিয়ে দিতে বললো কেন? ঠিক তো বলেছে। হুলের গুঁতা একটা খেয়ে তো আর শিক্ষা হয়নি। তোবা কটমট করে তাকিয়ে রইল কিছুক্ষণ। বসা থেকে উঠে বলল, থাক তুই, গেলাম আমি। প্রার্থনা টেনে ধরে বলল, এত রেগে যাচ্ছিস কেন? নোটটা নিয়ে যা, কালকে কলেজে গিয়ে নিব। আজ ছাড় এখন। বুঝলাম না, বিড়াল থেকে হঠাৎ এমন ভাগিনী হলি কেন? তোমার কথা বলল না। তার ভীষণ রাগ হচ্ছে। প্রার্থনা তাকে পিছন থেকে জড়িয়ে উঁচু করে বলল, ওরে লিলি, রাগ করে না বাবু, চলো তোমাকে ফিডার খাওয়াই। বান্ধবী দেখ তাল গাছ। প্রার্থনা এখন কথা শুনে সেদিকে পানে তাকালো তুবা। দেখলো লম্বা চৌড়া একটা যুবক হেঁটে যাচ্ছে, অনেকটাই লম্বা, ঠিক তাল গাছের মতোই। যুবকের মুখ দেখা যাচ্ছে না, নয়তো হয়তো সিনিয়র হবে। তুবা ঘাড় ঘুরিয়ে প্রার্থনার মুখের দিকে তাকিয়ে বলল, কাকে কি বলছিস ভাই? ওইটা হয়তো সিনিয়র হবে। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।